ভারত মাতা কি নমস্কার। আজকে নরসিংদী এই বাজারে যে পথসভা রাখা আছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের মধ্যে উপস্থিত গাইঘাটা মন্ডল 1 এর সভাপতি সন্তু দাস আছে, জেলার এসসি মোর্চা সভাপতি শ্রী মলয় মন্ডল, গাইঘাটা মন্ডল 1 এর জিএস সঞ্জীব সরকার, জিএস দেবাশিস চক্রবর্তী, সহসভাপতি উত্তম দাস, মন্ডল কো কনভেনার, অঞ্চল কো কনভেনাররাও আছেন, তৎসহ এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমার মায়েরা সামনে আছেন, সকলকে আমার শ্রদ্ধাসিক্ত ভালোবাসা গৌরী অভিনন্দন জানাই। দেখুন, সহজ কথা যে ভারতীয় জনতা পার্টিকে কেন আপনারা ভোট দেবেন। দীর্ঘ 65 বছর ধরে দেশ চলেছে, আমি বলছি না যে দেশ চলেনি, কিন্তু দীর্ঘ 65 বছর ধরে যেভাবে দেশ চলেছে তাতে দেশের যে সার্বিক অবস্থা, সেই অবস্থানের খুব বেশি বিকাশ হয়নি, যে কারণে পাকিস্তানের উগ্রপন্থীরা ভারতবর্ষে যখন আক্রমণ করে তখন সেই আগেরকার দিনের যে প্রধানমন্ত্রীরা তারা বিল ক্লিন্টনের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে আমার এখন কি করতে হবে, পাকিস্তান তো আমার গোলা মেরে দিল। কিন্তু তারপরে কোনো সমাধান নেই, আমাদের জওয়ানরা মারা গেছে শোনা গেল। মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সে আমেরিকার প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করে না পাকিস্তান অ্যাটাক করলে, ডাইরেক্ট সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়ে পাকিস্তানের ভিতরে উগ্রপন্থীদের নিয়ে বেরিয়ে আসে। এই পরিস্থিতি ভারতবর্ষের বর্তমানে। আগামী 24 লোকসভা সেই ভারত সুরক্ষা কারা করবে, সেই লোকসভা নির্বাচন। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা দোয়া সাপকে বেছে নেব না গোকুল সাপকে বেছে নেব। মানুষ শ্রদ্ধা করে দুটো কারণে, একটা ভক্তি আর একটা ভয়। তাহলে যাদের মনে ভক্তি নেই তাদের ভয় দিয়ে সমাজকে শুধরাতে হয়। তা পাকিস্তান তো আমাদের ভক্তি করে না, তো পাকিস্তানকে তো ভয় দেখাতেই হবে। তো যে সাপের বিষ নেই সে সাপকে সেন্ট্রালে পাঠিয়ে কি হবে, দোলা সাপের বিষ নেই তো সবাই জানে, দক্ষ সাপের বিষ আছে সবাই জানে, তাই ভয় পায় না। তো বর্তমান ভারত সরকার যেখানে ভালোবাসা সেখানে ভালোবাসা দেয়, যেখানে ভয় দেখানো সেখানে ভয় দেখানো দেয়। মাননীয় প্রধানমন্ত্রীজি কারোর চোখ রাঙানোকে সহ্য করে না। মাননীয় প্রধানমন্ত্রীজি খামোখা খালি কাউকে চোখ রাঙায় না। আজকে যার জন্য সারা বিশ্বের সমীক্ষায় বিশ্ব নেতা হিসেবে 1 নম্বরে আছেন এই মুহূর্তে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। আমি যদি পশ্চিমবাংলায় আসি, সেন্ট্রাল থেকে হেঁটে, পশ্চিমবাংলা অচল হয়ে যাবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তার প্রকল্প দিয়ে সহযোগিতা না করে। আপনারা কি কি প্রকল্প পাননি? আজকে কোভিডে আমরা মনে করি যে ভারতবর্ষের অনেক ভগবানের আশীর্বাদ ছিল যে আমরা ভ্যাকসিনেশন তৈরি করতে পেরেছি। 200 কোটির উপরে মানুষকে আমরা ভ্যাকসিন দিয়েছি, যে ভ্যাকসিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, কিছু মানুষ বাদ দিয়ে প্রত্যেকটা মানুষের শরীরে আছে। আজকে ভ্যাকসিন না হলে আমরা আতঙ্কে মারা যাচ্ছিলাম কিনা? শুধু তাই নয়, ভারতবর্ষের এই 80 কোটি থেকে 90 কোটি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য রেশন ব্যবস্থা, চাল এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি তার ইচ্ছার মাধ্যমে এখনো দিচ্ছে। আর এই চাল নিয়ে এই রাজ্যের নেতারা যাতে কাকর মিশিয়ে
ডুপ্লিকেট চাল ভরে তাকে ওজন বাড়িয়ে যাতে সেটাকে পাচার করতে পারে বাংলাদেশে, আর তার জন্য এই রাজ্যের অনেক মন্ত্রী আজকে জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক আজকে জেলে, আজকে পার্থ চ্যাটার্জি জেলে, শিক্ষা ব্যবস্থাকে পুরো শেষ করে দিয়েছে। আপনারা একটা জিনিস ভাবুন, ঘরের সন্তানরা যদি পড়াশুনো করে, পড়াশোনায় যদি তার চ্যালেঞ্জ না থাকে, প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে সে কি পড়াশোনা শিখবে? স্কুল থেকে পাশ ফেল তুলে দিয়েছে। কেন পাশ ফেল করতে হবে? না পড়লে তো মূর্খ হবে। আর এই রাজ্যের সরকার চাইছে সমস্ত মানুষকে এইভাবে মূর্খ বানিয়ে রাখতে, জেলাকে সাংবাদিক করে রাখতে। আর চ্যালেঞ্জ তো তখনই আসে যখন আমার সামনে চ্যালেঞ্জ থাকে। ওই 34% পাস করতে গেলে তাকে কিছু না কিছু একবার অন্তত বইটাকে রিভাইজ দিতে হয়। পরীক্ষা 2 মাস আগে দিতে হবে বা 3 মাস আগে দিয়ে এসে পড়ে, তাকে পড়তে ইচ্ছা করবে না, তার তো সামনে কোনো চ্যালেঞ্জ নেই। শিক্ষা ব্যবস্থাকে এইভাবে শেষ করে দিয়ে রাজ্যের মূর্খ তৈরি করছে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছে নাকি কেন্দ্র টাকা দেয় না। আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো যেটা, আপনার যে আবাস যোজনার ঘরটা আসবে, সে ঘরটা তো প্রধানমন্ত্রীকে দিচ্ছে, যেটা রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে মানুষের কাছে পৌঁছয়। যারা গরিব মানুষ, বিলো ক্যাটাগরি লেভেলের মানুষ, তাদের কাছে পৌঁছয়। কোথায় তাদের কাছে পৌঁছচ্ছে? টিএমসি যারা ক্যাডার, সেই ক্যাডারদের বাড়িতে দেখবেন 4টে ঘর তৈরি হয়েছে, এবং সেই 4টে ঘরে দেখবেন 4টে ফ্যামিলিকে ভাড়া দেওয়া হচ্ছে। যারা নিডি পারসন, তাদের দরকার, অতি গরিব মানুষ, প্রধানমন্ত্রী তো তাদের জন্য বাসস্থান দিয়েছেন, টিএমসি ক্যাডারদের জন্য দিয়েছেন। এই ঘর পর্যন্ত চুরি করেছে, এবং তাকে মুখ্যমন্ত্রীর মদত রয়েছে। এবং রাষ্ট্রে আপনারা দেখবেন আমাদের বহু আশা কর্মীরা মারা গেছে, তাই না? ওদের উপরে চাপিয়েছে তোরা ভুল ইনফরমেশন দিতে হবে বলে, যে কারণে তারা গলায় দড়ি দিয়ে মরেছে, 20 মরেছে। এর ড্রাইভার কে নেবে? মুখ্যমন্ত্রী ড্রাইভার নেবে? রাজ্যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা দিনের পর দিন দেখছি সেই সড়ক যোজনার নাম বদলে দিয়ে বাংলার গ্রামীণ আবাস যোজনার নাম দিচ্ছে। কেন? সেন্ট্রাল গভর্নমেন্টের তো চুক্তি এটা রাজ্য সরকারের সাথে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হিসেবে চালাতে হবে। আপনারা কেন প্রধানমন্ত্রী আবার এই সড়ক যোজনা হিসেবে চালাচ্ছেন না? রাজ্য সরকার বলছে যে পয়সা দিচ্ছে না, পয়সা দেবে কেন? সিস্টেমে আটকে গেছেন আপনারা। এখন সব ডিজিটাল, ম্যানুয়াল কিছু নেই, সবকিছু ডিজিটালি চলছে। তো যখনই ব্র্যান্ড নেম চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছে, তো সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে আটকে গেছে। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু করার নেই। রাজ্য সরকার চুরি করবে, রাজ্য সরকার ব্র্যান্ড নেম চেঞ্জ করবে, সিস্টেম চেঞ্জ হবে না। মুখ্যমন্ত্রীর কি পৈতৃক সম্পত্তি নাকি রাজনীতি দায়ী করবেন? এই রাজ্য সরকারের পৈতৃক সম্পত্তি নাকি রাজনীতি করবেন? অতএব আপনারা বিবেচনা করবেন যে এখন যে ভোটটা হচ্ছে 2024-এ, সেটা হচ্ছে লোকসভার ভোট। অর্থাৎ দেশকে কে সুরক্ষা রাখতে পারবে, দেশের উপর যদি কেউ চোখ রাঙায়, তাকে অপোজিট দিক থেকে চোখ রাঙানোর ক্ষমতা কার আছে? কাঠপুতলির মতো একজন নেত্রীর পাশে হেঁটে যাচ্ছেন না আমাদের প্রধানমন্ত্রী। আমরা দেখেছি একজন পাগড়ি পরা ব্যক্তি সোনিয়া গান্ধীর পাশে এইরকম কাঠপুতলির মতো ঘুরে বেড়াচ্ছে, তার ভিতরে কোনো দম নেই। সে পাকিস্তানকেও নয়, চাইনাকেও তারা ডিফেন্স করতে পারবে না। 36 ইঞ্চি, 56 ইঞ্চি, অনেক কিছু শুনছি, কিন্তু এত সূক্ষ্ম রীতি, এত সূক্ষ্ম বিচার প্রত্যেকটা জায়গাতে ভারতবর্ষকে কিভাবে উপরে নিয়ে যেতে হবে, তার পরিকল্পনা দিন-রাত 24 ঘন্টা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে হচ্ছে। বর্তমানে সিএ হয়েছে, সিএ নিয়ে বলে আমি বক্তব্য হিসেবে আমার 4-5টা প্রোগ্রাম রয়েছে, যেতে হবে। বর্তমানে সিএ হয়েছে, সিএ নিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক প্ল্যাটফর্মে দিনের পর দিন
বলে যাচ্ছে যে বিচারিতা করছেন, বলছেন ভোটার কার্ড রেশন কার্ড থাকলে আপনারা নাগরিক। আমি মেনে নিলাম নাগরিক। তাহলে যারা 71 সালের পরে ভারতে এসছে তারা যদি পাসপোর্ট ইনকোয়ারি করতে যায়, আপনি তো পুলিশ মন্ত্রী যাচ্ছে, ডিআইবির কাছে গেলে 71 সালের আগের ডকুমেন্টস বা দলিল চাই কেন, তার জবাব দিতে হবে। সেখানে ভোটার কার্ড আর রেশন কার্ডে কেন আপনার পাসপোর্ট ইনকোয়ারি কমপ্লিট হচ্ছে না? আপনারা জানেন কি? কেউ জানেন এটা? আর জানা আছে এই বিষয় নিয়ে? 71 সালের দলিল চাইছেন ভারতবর্ষের সংবিধান মতো, কারণ ভারতবর্ষের সংবিধানে 71 সালে বাংলাদেশ স্বাধীন হয় এবং ভারতবর্ষে একটা চুক্তি হয় ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবের মধ্যে যে এখন থেকে কোনো দেশে আর উদ্বাস্তু করা যাবে না। সংবিধান ভারতবর্ষে হয়ে গেছে। এখন যদি কেউ আসে সে অবৈধ বলে গণ্যিত হবে। তাহলে ওই 71 সালের পরে যারাই উপাস থেকে নিপীড়িত অত্যাচারিত হয়ে এসেছে তারা তো সংবিধান মতো নাগরিক হয়ে রয়েছে। তারা ফেসিলিটি পাচ্ছে, ভোটার কার্ড রেশন কার্ডের ফেসিলিটি পাচ্ছে, অন্য একজন সাধারণ নাগরিকের সমতুল্য ফেসিলিটি পাচ্ছে। কিন্তু সংবিধানের খাতায় তো সে বেনাগরিক হয়ে আছে, যেহেতু দুই দেশের চুক্তি হয়েছিল। তাই আপনি 71 সালের আগে দলিল চাইছেন পাসপোর্ট করতে গেলে। 71 সালের পরে যারা এসেছে ওই সংবিধান মতে তারা বেনাগরিক হয়ে আছে। কিন্তু রাজ্য সরকারের হাতে ভোটার কার্ড করার অধিকার আছে, রেশন কার্ড করার অধিকার আছে। আপনি আপনার সুযোগ মতো উপর থেকে যারা 71-এর পরে এসছে আপনি ভোট পাবেন বিধায় তাদের ভোটার কার্ড করে দিয়েছেন, আপনি তাদের রেশন কার্ড করে দিয়েছেন। কিন্তু সেন্ট্রালে ওই সংবিধান ইন্দিরা গান্ধী আর মুজিবের চুক্তি যেটা, যে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ, গণতন্ত্র ভারতবর্ষের সবার সমান অধিকার, কারণ এটা গণতন্ত্র গণপ্রজাতন্ত্র। সেখান থেকে লোক আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু বাধ্য হয়েছে মানুষ আসতে। ওপাশে তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ওপাশে তাদের পুকুরে বিষ দিয়ে দেওয়া হয়েছে, ঘর থেকে মেয়ে টেনে নিয়ে গেছে, অন্যান্য জায়গাতে নিয়েছে, সেখানে কাজ হয়েছে। তারা কি করবে? ভয়তে ভয়ে পালিয়ে এসেছে। কিন্তু এই পাশে যে সংবিধান তৈরি হয়েছে, যারা আসবে তারা নাগরিক হবে না। বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, বিভিন্ন কিছু চলেছে। আর যে কারণে আজকে এই সমস্যা, এই 65 থেকে 70 বছর ধরে এই সমস্যার সমাধান করেনি কংগ্রেস সরকার। ডিটেনশন ক্যাম্প কারা খুলেছে? কংগ্রেস সরকার। মোদীজি সরকার ডিটেনশন ক্যাম্প খোলেনি। আজকে তৃণমূল যা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। তৃণমূল যা বলছে মানুষকে বিভ্রান্ত করে ভোট আদায় করার জন্য করছে। লাস্টে আমি ক্যান্ডিডেট সম্পর্কে একটু বলি। যার চরিত্র আপনি বুঝেছেন, আমি নাম বলবো না। প্রথমে টিএমসি, তারপরে বিজেপি, আবার টিএমসি, বাগদার বিজেপি বিধায়ক এখনো উনি রিজাইন দেননি। আবার যখন বিধানসভায় যান তখন বিজেপির পাশে বসেন, উনি বিজেপির বিধায়ক। যখন উনি নিজের এলাকায় আসেন তখন উনি শের হন, আমি টিএমসির জেলা সভাপতি, এখন আমি টিএমসির ক্যান্ডিডেট। এখন উনি আমাদের বিজেপির পদ ছাড়েনি। সুবিধেবাদী লোক চিনে রাখবেন, আমরা সুবিধেবাদী নয়। গত 65 বছরে এই আমার বাংলা লোকসভাতে যে না কাজ হয়েছে, লাস্ট 5 বছরে তার 10 গুণ বেশি কাজ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমি একটু শুধু আক্রান্ত দিয়ে আপনাদের, আক্রান্ত তাকে বলে মানে বিস্তারিত হালকা করে বিস্তারিত বলি। পেট্রাপোল বর্ডারকে 1000 কোটি টাকা খরচা করে রিনিউফিকেশন তৈরি করা হয়েছে। যশোর রোডের এক্সটেনশনের জন্য আমরা 4500 কোটি টাকা আমরা খরচ করে আমরা অলরেডি স্যাংশন করে দিয়েছি। অনেক জায়গাতে দেখবেন কাজ চালু হয়ে গেছে, ডবল পোল হচ্ছে, যেমন ঘুমার ওই জায়গাটা দেখবেন হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখবেন আরেকটু আগে দত্তপুকুরে ঢোকার আগে দেখবেন আরেকটা হচ্ছে। এই ডবল রাস্তা তৈরি হচ্ছে মানে এই যে জায়গাগুলোতে পোল আছে সেই পোলগুলোকে আগে ডবল করা হচ্ছে, এরপরে ডবল পোল হবে।
এই লোকসভাতে আগামীতে কল্যাণী এইমসের সামনে যে বিরাট বড় কয়েক কিলোমিটার জায়গা, সেখানে এয়ারপোর্ট হবে, এয়ারপোর্ট। আমি গ্যারান্টি দিয়ে বলছি আগামী দিন ওইখানে এয়ারপোর্ট করা হবে। নদী সংরক্ষণ করা হচ্ছে, রেলের প্রায় 200 থেকে 250 কোটি টাকা কাজ হচ্ছে, বর্ডার এলাকাকে সুরক্ষিত করা হচ্ছে। আপনারা এই কাজের কথা আগে শোনেননি কখন? এইমস আমরা ক্ষমতা আসার পরে প্রায় 2,500 কোটি টাকা এইমসের জন্য খরচ হয়েছে। আজকে সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি উদ্বোধন করেছেন। কি করবে একজন টিএমসি সাংসদ এখান থেকে গিয়ে? আমি টিএমসির লোকদের বলছি, একজন টিএমসি সাংসদ গেলে আপনি টিএমসির লোকেদের কপালে দুঃখ আছে, শুনে নিন। প্রত্যেকটা জায়গায় ভাগ বসাবে আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ বুঝে ভোট দিন যে আপনার ভাগে ভাগ বসাবেন, নাকি ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান লোককে ভোট দেবেন যে কোনোদিনও বিচারিতা করে না, বিচারিতা কাটা বলে না, আর কোন রকম বিচারিতা কাজ, বিচারিতা 2 রকম কাজ করে না। আজ অব্দি কোনো রেকর্ড পাবে না। কিন্তু একটা টিএমসি ক্যান্ডিডেট যখন যাবে সব জায়গায় ভাগ বসাবে টিএমসি লোকেদের, বলে দিলাম আজকে। অথচ বুঝে ভোটটা দেবেন। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলে আপনাদের কোনো সমস্যা নেই, কারণ আপনারা ভালো করে জানেন শান্তনু ঠাকুরের চরিত্র কি। এটা নতুন করে আমাদের আর বলতে হবে না। সেখানে আজকে রাজ্যের সরকার যেভাবে আমাদের সঙ্গে বিচারিতা করছে, আমাদের মায়েদের নিয়ে খেলছে, আমাদের সেন্ট্রালের প্রকল্পগুলো নিয়ে খেলছে। আজকে বেটি বাঁচাও বেটি পড়াও এখানে পেয়েছেন আপনারা? পেয়েছেন? কেন পাননি? এখানে শিক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও পেলে তো আপনার মেয়ে শিক্ষিত হবে। আর মহিলারা যদি আন্দোলন তোলে তাহলে তো কপালে দুঃখ আছে, তাহলে শিক্ষিত হতে দেবে না। নিরাপত্তা টেস্ট হচ্ছে এখানে। কিষাণ সম্মান নিধি অনেক দেরিতে হয়েছে এখানে। আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চলতে দিল না। 5 লাখ টাকা প্রত্যেকজন মানুষের মাথা পিছু দান করেছিল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী, সেটা এখানে চালু হতে দিল না। বিজেপির নাম হয়ে যাবে। 500 টাকার লক্ষ্মীর ভান্ডার, সেটা বড় কথা নাকি একটা লোকের লাইফ সবচেয়ে বড় কথা? প্রত্যেকটা মানুষের মাথা পিছু যদি 5 লাখ টাকা চেপে দেন আপনার চিকিৎসার জন্য, 500 টাকা নাকি বড় হয়ে গেল ভোটের আগে টোপ দেওয়াটা? বলুন আমাকে। তাহলে সেই আয়ুষ্মান ভারত প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে লাগু করে দেওয়া হয় না। এটা অত্যন্ত লজ্জার ভিডিও। এই ভিডিও রাজনীতি বন্ধ হওয়া উচিত পশ্চিমবঙ্গে। আর সেটা আপনাদের হাতে। আগামী দিনে ভারত সুরক্ষা কারারে থাকবে সেটা আপনাদের নির্ণয়ের উপর নির্ভর করে যে এখান থেকে আপনারা কাকে পাঠাবেন। আমি এইটুকু বলে সকলকে আমার প্রণাম, আমার ভক্তি ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।